আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ এই শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে মেয়ের বাবারা মনে করে যে এই বেতন দিয়ে মেয়েদেরকে তাদের মেয়েদেরকে ভরণ পোষণ ঠিক মতো দিতে পারবে না। কি একটা অবস্থা, কি কমু। আমার পা চলে গেছে, শিক্ষকদের গায়ে কেন হাত দিল, কেন লাঠি চাষ করলো? আমাদের কতজন আহত হয়েছে? আমাদের অনেকজন শতাধিক আহত হয়েছে। আগামীকাল থেকে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আমরা একটা কোন আইসক্রিম 50 টাকা কিনতে ভয় পাই, আমরা তারপর ওটাকে ভালো না বলে আমরা 10 টাকার আইসক্রিম কিনা যাই। এটা বাস্তবতা, এটা এই আন্দোলন বলে বলছি না। আপনারা মাঠে ঘাটে গিয়া জিজ্ঞেস করবেন টিচারদের। এবারের সংগ্রাম 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। এবারের সংগ্রাম জাতীয়করণের সংগ্রাম। ইশরাত জাহান, আমার উপজেলা ধুমকি, ডিস্ট্রিক্ট পটুয়াখালী। আমার স্কুলের নাম হচ্ছে লতিফ মহসিনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়। আমি একজন সহকারী শিক্ষিকা। আমি ঢাকাতে আসছি আজকে 4 দিন দাবি আদায়ের জন্য। 20% বাড়ি ভাড়া, 1500 চিকিৎসা ভাতা এবং অন্যান্য কর্মচারীর বেতন 75%। এই দাবি আদায়ের উদ্দেশ্যে আমি ঢাকা এসেছি। ঢাকা এসে দেখি 12ই অক্টোবর আমরা যখন সচিবালয়ের প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশ করি, সমাবেশ শেষে আমরা সচিবালয়ের দিকে রওনা দিছি, সেই মুহূর্তে পুলিশ আমার শিক্ষকদের উপর লাঠিচার্জ করে। আপনারা জানেন ভাই, যে শিক্ষক, শিক্ষা এবং শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যদি আমাদের মেরুদণ্ড না থাকতো আমরা কোনোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। আজকে এই অফিসার বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, সেনাবাহিনী বলেন, শিক্ষক বলেন, সবই হচ্ছে এই জাতির মেরুদণ্ড। এই জাতির মেরুদণ্ড যদি না থাকতো আজকে আমরা কোনোভাবে উন্নতি হতে পারতাম না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকের গায়ে পুলিশে লাঠিচার্জ করে। এটা দুঃখজনক ঘটনা। আমি মানতে পারছি না যে এই দাবি আদায়ের জন্য পুলিশের হাতে আমার শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে। আমি এর বিচার চাই। প্রিয় ভাই ও বোনেরা, এই দাবি যতদিন না আদায় হবে, যতদিন না উপদেষ্টা এবং সচিবেরা আমাদের এই দাবি না মানবে, ততদিন আমরা এই সমাবেশ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি উপদেষ্টা, সচিব এবং এই সচিবেরা যদি তাল বাহানা করে না নেন আজকের দিনের পর, তাহলে আমরা পরবর্তী দিন 1971 সালের 7ই মার্চের মতো আমি ঘোষণা করছি যে এবারের সংগ্রাম 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। এবারের সংগ্রাম জাতীয়করণের সংগ্রাম। এরপরও যদি তারা না মানে, তবে আমি 1971 সালের সেই বঙ্গবন্ধুর ভাষণের মতো আমি বলতে আছি, এক দফায় এক দাবি 20% জাতীয়করণ এবং 20% বাড়ি ভাড়া, 1500 চিকিৎসা ভাতা। শেখ মুজিবুর রহমানের কণ্ঠের মতো বলতে আছি, শিক্ষকদের তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতার সংগ্রাম। এবারের সংগ্রাম শিক্ষকদের দাবির সংগ্রাম। কিছু ছাড় দিয়েছে, ছাড় দিয়ে তারা আপনারা খুশি?
সংবাদটা করেছি। আমি এখন ভাতের জন্য কান্না করছি, কেননা ইলিশ মাছ আমার কাছে স্বপ্ন। আমার কাছে ওইটা অনেক বড় স্বাদ মনে হয়। আমার ইলিশ মাছ লাগবে না, আপনারা আমাকে ভাতের ব্যবস্থা করে দেন। আমি দুবেলা দুমুঠো পেট পুড়ে অনেক দিন, অনেক বছর, অনেক মাস খাই না। আমার সন্তানরা অভুক্ত থাকে। যদি বলি আমার কিন্তু এমপিওতে কোনো কাজ হবে না। আমি হতদরিদ্র একজন মানুষ। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আমার জন্য কি করবেন বলেন? আমার জন্য আপনারা কি করবেন বলেন? আমি যেই সময় পিছনে ফেলে রেখে আসছি, আমার সন্তানরা ভুক্ত থেকেছে, সেই সময়কে আপনারা আমাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না, পারবেন না। তো যাই হোক, আমার এখানে আসা, আমার যে নেক্সট জেনারেশন ভাইয়েরা বোনেরা রয়েছে, তাদের দাবি পূরণের জন্য, তাদের ভাত খাওয়ার, অন্যের সংস্থান করার জন্য আমার এখানে আসা, আমার এখানে কথা বলা, আমার এখানে অবস্থান। তো আমার কথা, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের এই যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার যে ভাইয়েরা আছেন, তাদের লেখনীর অনেক ধার, তাদের ওই গণমাধ্যমে প্রচারের অনেক ধার। আপনারা বেশি বেশি করে প্রচার করেন, বেশি বেশি করে শেয়ার দেন এবং আমাদের দাবি পূরণের পথ সুগম করে দেন। আমাদের দেয়ালে পিঠ ছাকা। আপনারাই বলেন, কতদিন, কত মাস, কত বছর আমরা অভুক্ত রয়েছি? কতদিন ভাত না খেয়ে থাকা যায়? আমার ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, এমপিও ভুক্ত, আমার এখন দেয়ালে পিঠ ছাকা। এখন আমার এমপিওর দাবি না, এখন আমার দাবি ভাত খাওয়ার দাবি। আমি ভাত খাবো, আমারে ভাত দে। আমি ভাত খাবো, আমারে ভাত দে। আমি এখন এমপিও চাই না, আমি চাই আমার ভাতের নিশ্চয়তা, আমি চাই আমার ভাতের গ্যারান্টি, আমার দেয়ালে পিঠ থাকা। তাই আজকে আমার এখানে আসা, আমাদের এখানে এই ব্যারিকেড ভাঙা। কারণ যারা ওই চার দেওয়ালের মধ্যে থাকে, তারা থাকে ঠান্ডা ঘরে, তাদের শরীর ঠান্ডা, মন ঠান্ডা, মাথা ঠান্ডা। তারা যখন গাড়িতে করে নামে, ঠান্ডা গাড়িতে বসে, ঠান্ডা গাড়ি করে বাড়িতে যায়, আবার ঠান্ডা গাড়ি ঢুকে। সে বা তারা আমাদের এই হতদরিদ্র, হতভাগা, নিরন্ন ভুকা মানুষদের দুঃখের কাহিনী কি বুঝবে? না খাওয়ার দিকে যন্ত্রণা, তা আমরা জানি। আজকে আমরা এখানে অনেক কষ্টের পর এখানে আসা। তো আমার দাবি যে এমপিও না, আমার দাবি ভাতের দাবি। আমি ওনাদেরকে বললাম যে আমি যেমন বলছি ওনাদেরকে যে আপনারা বেতন পান না, আপনারা তো বেতন পান, আর আমরা বেতন পাই না। আপনার পেটে খিদা নাই, আমার পেটে অনেক খিদা, আমার পরিবার অভুক্ত রয়ে গেছে। তো সুতরাং আমি তো ভাত চাবই, আমি তো ব্যারিকেড ভাঙতেই চাবো, আমি তো সচিবালয়ে যাইতেই চাবো। এটা তো আমি মনে করি ন্যায্য দাবি। আপনারা কি বলেন? আপনাদের কাছে প্রশ্ন, আমরা যারা বঞ্চিত হয়েছি, তাদের ব্যাপারে আপনারা কি ভাবছেন, কি ভাবেন? আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ এই শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে মেয়ের বাবারা মনে করে যে এই বেতন দিয়ে তাদের মেয়েদেরকে ভরণ পোষণ ঠিক মতো দিতে পারবে না। এক টিচার কেটে বললো যে আমার ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি পাঙ্গাস তাকে খাইয়েছি। আরে ভাই, আমার যে প্লেটে ভাত নাই, আপনি ইলিশের জন্য কান্না করছেন। এক বোন বলেছেন তিনি 12,500 টাকা বেতন পান, তার বাচ্চাকে গরুর মাংস ঈদে খাওয়াতে পারে নাই। আরে বোন, আমার যে ঈদ করারও সেই ইটুকু নাই, সামর্থ্যটুকু নাই, তাহলে কান্না কার? আমার না ওনার? ইলিশ মাছ যে খেতে পারেন তার কান্না করা উচিত না আমার কান্না করা উচিত? গরুর মাংস যে খেতে পারলো না, সেই বোনের কান্না করা উচিত না আমার কান্না করা উচিত? আমার জাতির কাছে প্রশ্ন রয়ে গেল, আমার সমস্ত উপদেষ্টার কাছে প্রশ্ন রয়ে গেল, আপনারা কি করছেন এবং আপনাদের কি করা উচিত? তো আপনাদের শুভবোধের উদয় হোক। আপনারা এই নিরন্ন ভোগা মানুষগুলোকে দেখেন এবং এদের যেটুকু পাওনা, ওই পাওনাটুকুই দেন। পরিশেষে বলবো যে আমি এখন এমপিওর কথা বলি না, আমি বলি আমার ভাত লাগবে, ভাত চাই। আমাকে দুবেলা পেট পরে সন্তান নিয়ে, বুড়ো মা বাবাকে নিয়ে দুবেলা ভাত পর্যটন করে দেন। আমি এই জাতির সামনে আজ বলতে চাই, এটা লজ্জার বিষয়। আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমি এই জাতির কাছে আমার প্রশ্ন যে
আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয়, আমার সন্তানকে দিব, আমার সন্তান বাসা ভাড়া দিব, আমার বাচ্চাদের পড়ার খরচ দিব, তাইলে চিকিৎসা খরচ দিব, তাইলে যে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কেন এত বঞ্চিত? আমরা মানসম্মত শিক্ষা কিভাবে দিব? আমরা সকালবেলায় কি খেয়ে যাই বলেন তো? একজন টিচার হিসাবে আমরা কি খেয়ে যাই? আর ওই সচিব, ওই মন্ত্রী, ওই মহোদয়, তাদের যেই জৈবিক চাহিদা, তাদের যেই রুচি, আমাদেরও তো সেই রুচিবোধ আছে। তাহলে আমরা সকালবেলায় কি খেয়ে যাই? আমার একজন টিচারকে একদিন দুপুরবেলা জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন ভাত আনেননি? উনি আমাকে বলছিল কানে কানে যে ম্যাডাম আমার সকালবেলায় যে রান্নাটা হচ্ছে সেটা আমার ছেলে মেয়ে খাবে, আমি যদি আনি তাইলে আমি খেতে পারবো না। বিশ্বাস করেন এই কথাটা বলার পরে আমার চোখে পানি চলে আসছে যে আমরা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে যে আমাদের যে অধিকার, আমি যখন প্রথম চাকরি করি আমি 1800 টাকা বেতন থেকে 2800 টাকা বেতন পেয়েছি। আমি স্বামী সংসার এবং 6 সদস্য বিশিষ্ট নিয়ে কিভাবে আমাদের এই সংসার চলে? আমার বাচ্চারা বলে যে আম্মু এমএ পাস করেছো, কি লাভ হয়েছে, কি হবে? তুমি তো আমাদের ন্যায্য অধিকার আমরা দিতে পারিনি। এখনো পর্যন্ত কোথাও ভালোভাবে বিয়ের জন্য আমাকে পাত্রী দেয় না। আমার যখন চাকরি ছিল না তখন আমি যদি বিয়ের প্রস্তাব দিতাম বলতো ছেলে কিছু করে না, বেকার, শিক্ষিত হয়েছে তো কি হয়েছে, আমাকে মেয়ে বিয়ে দিত না। আজকে আমার চাকরি হওয়ার 1 বছর হয়েছে, আমি যদি এখনো বিয়ের প্রস্তাব পাঠাই কোথাও, বলে যে ছেলে কি করে, বলে মাদ্রাসায় চাকরি করে, বেতন কত পায়, বলে যে 15-16 হাজার টাকা বেতন পায়, বলে এই 15-16 হাজার টাকা দিয়ে আমার মেয়েকে কি খাওয়াবে, কিভাবে সংসার করবে? আমি এখনো পর্যন্ত কোথাও ভালোভাবে বিয়ের জন্য আমাকে পাত্রী দেয় না। আমি এখনো পর্যন্ত তুমি কি চাকরি করো, টাকা নাই? আপনি দেখেন আমার আরেকটা বাস্তব ঘটনা যে বলতেছে যে জুস না দিতে পারলে তুমি আমাকে কলা ব্রেড এনে দাও। তখন আমি বলি যে কলা ব্রেড খাইতে হয় জ্বর হলে, জ্বর ছাড়া কলা ব্রেড খাওয়া যায় না, জ্বরের ওষুধ। আমি তাকে বুঝাচ্ছি এরকম, সে বলতেছে তাহলে তুমি দোয়া করো আল্লাহর কাছে আমার যেন জ্বর হয়, আমি কলা ব্রেড এনে দেবো। আমি কি শিক্ষক? আমি কি শিক্ষক না মিথ্যাবাদী? আমি মিথ্যাবাদী বাবা, আমি মিথ্যাবাদী শিক্ষক। কারণ আমাদের বলে এইরকম কেন? দুঃখটা আপনার বলাতে আমার দুঃখটা বলার জায়গা নাই। আমি সংসারও বলতে পারতেছি না, কারণ আমার 24 বছর চাকরি। আমার বাচ্চা যদি বলে যে বাবা আমাকে একটা জুস দাও, আমি একটা জুস খাবো, বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয় যে বাবা হয়ে, একটা শিক্ষক হয়ে, আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয় বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে, আজকে আর দোকানে মাল নাই, কালকে এনে দিব, আমার পকেটে টাকা নাই। এখনো পর্যন্ত কোথাও ভালোভাবে বিয়ের জন্য আমাকে পাত্রী দেয় না। আমার যখন চাকরি ছিল না তখন আমি যদি বিয়ের প্রস্তাব দিতাম বলতো ছেলে কিছু করে না, বেকার, শিক্ষিত হয়েছে তো কি হয়েছে, আমাকে মেয়ে বিয়ে দিত না। আজকে আমার চাকরি হওয়ার 1 বছর হয়েছে, আমি যদি এখনো বিয়ের প্রস্তাব পাঠাই কোথাও, বলে যে ছেলে কি করে, বলে মাদ্রাসায় চাকরি করে, বেতন কত পায়, বলে যে 15-16 হাজার টাকা বেতন পায়, বলে এই 15-16 হাজার টাকা দিয়ে আমার মেয়েকে কি খাওয়াবে, কিভাবে সংসার করবে? আমি এখনো পর্যন্ত কোথাও ভালোভাবে বিয়ের জন্য আমাকে পাত্রী দেয় না। আমি এখন আজও বিয়ে করি নেই। আমি এই স্কুলটা করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যে আমার স্কুলের বেতন হবে তখন আমি বিয়ে করব। আজকে আমি সমাজের কাছে, সবার কাছে অবহেলিত, সবাই আমাদেরকে ধিক্কার করে। তাই শারমিন মুর্শিদকে আমি বলছি আমাদের যেন অতি দূর আমাদের এই স্কুলটা করে দেয়, এবং আমরা অনেক শিক্ষক শিক্ষা এখনো বিয়ে করি নেই, আমাদের যেন সেই জায়গাতে পৌঁছে নাই। আমরা বিয়ে করে কি খাওয়াবো সেই জন্য আমরা এখনো বিয়ে করি নেই। তো শারমিন মুর্শিদের কাছে আমাদের আকুল অনুরোধ, সে যেন আমাদের অতি দ্রুত এমপিও করে দেন। আমরা যখনই এমপি করে দেবো আমাদের এই মাঠ থেকে যে আমরা সুন্দর বাচ্চাদের আবার সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এই প্রতিশ্রুতি দিয়ে আমি এখানে শেষ করছি। টিচার প্রতিদিন যেখানে 1 গ্লাস দুধ খাওয়ার কথা সেখানে আমরা 1 গ্লাস বিশুদ্ধ পানিও খেতে পারি না। যে আমার সন্তানরা দেশ সেরা বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এদেশের সেবা করবে। আমি যেহেতু হাজার হাজার ছেলে মেয়ে মানুষ করি, সেক্ষেত্রে আমার এই আবেগটা আছে যে আমার সন্তানও যেন লেখাপড়া করে একদিন বড় মানুষ হয়, কিন্তু আমরা সে জায়গায় পারি না। কারণ আমরা যে বেতন পাচ্ছি সেই বেতন দিয়ে আমাদের বাসা ভাড়া, খাওয়া, আমাদের সন্তান, পোশাক আশাক আমাদের কিছুই হচ্ছে না। আমি একজন টিচার, আমার টিচারদের ব্রেনের উপরে সবচাইতে বেশি হ্যামারিং হয়, কারণ ওরা সারাদিনেই বাচ্চাদেরকে লেখাপড়া করায়, কিন্তু আমাদের 200 টাকা টিফিন ভাতা দেওয়া হয়, অথচ